হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা তোমাদের অনেকদিন ওয়েট করিয়েছি, একটা জিনিস দেখিয়ে দিই আপডেট। এই ডিস্কটা 300 mm রোটর কামুইয়ের, এবং এটা জাপানে তৈরি, লেখাই আছে জাপানের মেটেরিয়াল। তো এই ডিস্কের রোটরটা এসে গেছে। আমি একটা প্লাগ কয়েল অর্ডার দিয়েছিলাম উমা রেসিংয়ের, যে হাই পারফরমেন্স রেসিং প্লাগ কয়েল, সেটাও এসে গেছে। এটা আমরা লাগিয়ে নেব। এটার আনানোর উদ্দেশ্যটা হচ্ছে, এই যে ব্রেম্বোর সেই 4 পিস্টন ক্যালিপারটা আমি লাগাবো বলেছিলাম, তো সেই 4 পিস্টন ক্যালিপারটা R15-এর ভার্সন 4 বলো বা M বলো, স্টক সেটিংটা এরকম যে ফ্রন্ট ফর্কের যে ফুটটা আছে, ওই ফুটে ওই স্টক যে 280 mm ডায়ামিটারের যে ডিস্ক আছে, 282 mm, সেটায় বসাতে গেলে স্পোকে এইদিকের ভেতরের ইনার সাইডের পোর্শনটা না লেগে যাবে। এদিকে যেহেতু দুটো পিস্টন আরও আছে, সেই জন্য এই যে স্টক ব্রেক ধরো একটু ছোটো ডায়ামিটারের, ঠিক আছে, তবে রেখে বলি আমাদের এইরকম ধরো স্টক ব্রেকের ডায়ামিটার, এটা যে 300 mm হয়ে গেল, এটা কী হলো, একটু বেরিয়ে এলো। তখন কী হবে, অটোমেটিক্যালি ক্যালিপারটা একটু বেরিয়ে এলো। এবার তোমরা খেয়াল করলে দেখতে পাবে চাকার স্পোকগুলো সবসময় সেন্টার হাফটা যেটা আছে অ্যাক্সেলের, ওখান থেকে সবসময় স্পোক যখন রিমের দিকে যায়, ভেতর দিকে ঢুকতে যায়, ফলে ওই জায়গাটায় গ্যাপ বেশি থাকবে। এবং এটার যে ব্র্যাকেটটা, ক্যালিপারের মাউন্টিং ব্র্যাকেটটা, ওটাকেই একমাত্র এখন অবধি ঠিকঠাক পাঠাতে পারেনি। আমাকে V3 এর ব্র্যাকেট ভুল করে পাঠিয়ে দিয়েছে, ওটা আমি আবার অর্ডার করেছি, V4-এরটা আসবে। তো ওটা এলে একদম ঠিকঠাক মানে রেডিলি ইনস্টল করা যাবে। ভরিয়ে শুধু নতুন করে ব্রেক ফ্লুইড ভরিয়ে একবার ব্লিড করে নিলেই, আমরা এই ব্রেক ফ্লুইডও আমি ওই জন্য আনিয়ে রেখেছি, ঠিক আছে, নিলেই আমি পুরো সামনের চ্যানেলটাকে ব্রেকটা ব্লিডিং করিয়ে নতুন করে ফ্লুইডটা ভরিয়ে আমরা এই ডিসপ্লেটার উদ্বোধন করব। এইটা ক্যালিপারটা ওরা পাঠিয়েছে, এটা ভার্সন 3-এর। আমি এগুলোকে ব্যবস্থা করব CNC করানোর, যাতে আমার কোনো বন্ধুবান্ধব চাইলে বা এনথুসিয়াস্ট চাইলে অত কষ্ট করে, আমি যতটা কষ্ট করেছি অত কষ্ট যেন তাদের করতে না হয়। কারণ আমার সত্যিকারের মাথার ঘাম পায়ে ছুটে গেছে। মানে কী বলবো, গলদঘর্ম অবস্থা। একে তো থাইল্যান্ডের লোক ইংরাজি বোঝে কম, দ্বিতীয়ত ওরা পাঠাতে আগ্রহী কম, কারণ ওদের ওখানে প্রচুর ব্যবসা হয়। তৃতীয়ত আনাতে গেলে হাজার এক ঝামেলা আছে, কাস্টমস আছে, কবে আসবে তার ঠিক নেই, আইলেও জিনিসটা ইনট্যাক্ট পাবেন কি না তার ঠিক নেই। তো সুতরাং এত ঝামেলা বারবার না করার চেয়ে মানে অল্টারনেটিভ সহজ উপায় হচ্ছে এটাই, যে আমরা জিনিসটাকে রেপ্লিকেট করে নেব। এবং গ্রেডের হিসেবে নানান রকম জিনিস হয়, যেমন তোমাদের উদাহরণ হিসেবে বলি, তোমাদের জানলে কাজে লাগবে। ধরো 6061 অ্যালুমিনিয়ামের অনেক গ্রেড হয়, 6061, 7005, হায়েস্ট গ্রেড হচ্ছে 7075। এই অ্যালুমিনিয়ামের গ্রেডে অ্যালুমিনিয়াম না কাটা, মানে নর্মাল কাটায় বিশেষ সুবিধা হয় না, একমাত্র CNC করার জন্য ওই অ্যালুমিনিয়াম হচ্ছে সবচেয়ে উপযোগী। তো হায়েস্ট গ্রেডের অ্যালুমিনিয়াম দিয়ে যদি আমরা এই ব্র্যাকেটটা বানাই, মাউন্টিং ব্র্যাকেটটা, সেটা হবে 7075। আর নর্মাল রেঞ্জে কেউ যদি বানাতে চায় 6061, তো দুটোই তোমার বাইকে একদম ঠিকঠাকই টিকবে। আর ভুলেও কিন্তু তোমরা কোথাও লোহার বানাতে যেও না, আর স্টিলেরও বানাতে যেও না, তার কারণ স্টিলের ওজন অনেক বেশি। আর তোমরা সবাই জানো সকারের স্প্রিংয়ের নিচের ওয়েট, যেটাকে আনস্প্রাং মাস বলে, সেই আনস্প্রাং মাস যত কম হবে তত ভালো বাইকের পক্ষে। এটা তোমরা এনথুসিয়াস্ট যারা একেবারেই জানো, আমার নতুন করে বলার কিছু নেই। তো আজকে এইটুকুই ঘটনা। আমরা শুধু কয়েলটা খুলে, আর একটা জিনিস আছে, কয়েলটা খুলে দেখিয়ে দিই, তারপর আমরা একটা জিনিস বলবো। দেখছো সবই এসে গেছে। কয়েলটা এরকম দেখতে সুন্দর কয়েল, এটা আমি এই সপ্তাহে লাগিয়ে নেবো, এটা ফেলে রেখে লাভ নেই। হ্যাঁ, এই দেখো টায়ার বল্টু যেটা আছে, মানে ক্যালিপার মাউন্টিং ব্র্যাকেটের ওখানে যে এটা বসবে, তার বল্টু টল্টু সব রেডি, কিন্তু কি নেই, আমাদের কাছে প্রপার V4-এর ব্র্যাকেটটা নেই। ইন্ডিয়াতে কোথাও পাওয়া যায় না, আমি কষ্ট করে আনাচ্ছি। তোমাদের যদি কারোর মনে হয় তোমাদেরও এই জিনিসটা করার ইচ্ছা আছে, দেখো আমার এখানে কিন্তু সস্তার কোনো জিনিস তোমরা পাবে না, কিন্তু যা পাবে সবই অরিজিনাল। এটা ইটালির থেকে পুরো আনানো। নিসিনের ধরো এই ক্যালিপারটা যদি আমি বলি, যেটা এটার সাথে মানানসই, কারণ এত বড় আজকালের তো একটা ল আছে যে ব্রেকের পিস্টন যত বেশি মানে ডায়ামিটারের হবে, তাতে ফ্লুইডের প্রেশারটাও মাস্টার সিলিন্ডার থেকে তত বেশি দিতে হয়। তো স্টক মাস্টার সিলিন্ডার থেকে তুমি ঠিকঠাক প্রেশার দিতে পারবে না। তো ওরা যারা ভেন্ডার তারাই রিকমেন্ড করে অন্তত 15 mm-এর চেয়ে বেশি, ঠিক আছে, 15 mm-এর চেয়ে বেশি যেন এই মাস্টার সিলিন্ডারের ডায়ামিটারটা হয়। এইটা মাস্টার সিলিন্ডারের পিস্টনটা এইখানে আমরা দেখতে পাবো, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এখানে দেখো লেখা আছে, এখানে লেখা আছে হচ্ছে 5/8। দেখো 5/8কে ভাগ করে তুমি দেখবে মিলিমিটারে তোমরা কনভার্ট করে, যে এটা কিন্তু ওই রকমই দাঁড়াবে, 15 পয়েন্ট সামথিং mm দাঁড়াবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা নিসিনেরই আমি আনিয়েছি, কারণ ব্রেম্বোর ক্ষেত্রে এই রিজার্ভার এগুলো সব আলাদা আলাদা কিনতে হয়, তো সেটা বেশি কস্টলি। আর নিসিনের সাথে আমি একটা কী ডিফারেন্স বলে দিই তোমাদের মাস্টার সিলিন্ডারের অ্যাপ্রোচের, যে মাস্টার সিলিন্ডার দুটোরই দুর্দান্ত। এবার যারা ধরো
খুব মানে হেভিলি এই ব্যাপারে এনথুসিয়াস্টিক এবং নলেজ গ্যাদার করতে চাও তাদের ক্ষেত্রে আমি যেটুকু জানি বলে দিই। নিসিনের যখন তুমি ক্যালিপারটাকে করবে, মানে ক্যালিপার অ্যাক্চুয়েট হবে এই দিয়ে মাস্টার সিলিন্ডার দিয়ে পাম্প করবে, নিসিনের হচ্ছে স্লো, মানে ইনিশিয়াল বাইকটার তুলনায় একটু স্লো হয়ে তারপর প্রোগ্রেসিভলি এগোবে, যাতে রাইডার যে আছে সে ব্রেক মারলে কনফিডেন্স পায়। আর ব্রেমবোর মাস্টার সিলিন্ডারের বেসিক ডিফারেন্স, ওর পিস্টন এমনভাবে ডিজাইন করা, ওর ইনিশিয়াল বাইট কিন্তু একদম রেসের মতন পুরো মানে ঘাপাত করে ইনস্ট্যান্ট হার্ট হবে ইনিশিয়াল বাইটটা, ঠিক আছে। ফল হচ্ছে অনেকে ভয় পেয়ে যায়, এবং যারা নভিস রাইডার তাদের পক্ষে মানে মুখে তো অনেকেই অনেক কিছু বলে, কাজের বেলা যারা নভিস রাইডার তাদের কিন্তু প্রবলেম হতে পারে, হাই স্পিডে মানে প্যানিক ব্রেকিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো সব এসে যাওয়ার পর ব্র্যাকেটটা আসুক, তারপর আমি লাগিয়ে জানাবো যে ABS চ্যানেল কেমন কাজ করছে এবং এই ব্রেকের রেসপন্স কী আছে। এইটার তো ক্যালিপারটা অলরেডি ওরা প্যাড দিয়েই পাঠিয়েছে। স্টক ব্রেক আমি বারবার ইউজ করে দেখলাম, স্টক ব্রেক কিন্তু আমি কিছুদিন আগেও চাঁদিপুর গেছিলাম, তো ঘটনাচক্রের সেরকম ভিডিও তোলা হয়নি, আমি সকালে গিয়ে বিকেলে ফিরে এসেছি চাঁদিপুর থেকে। তো আপডাউন মোটামুটি 557 কিলোমিটার ছিল। তো আমি যেটা দেখলাম তোমাদের এই মোটামুটি ধরো 1-200 কিলোমিটারই যদি তুমি 110-120-তে টানা যদি চালাও, অটোমেটিক্যালি তোমার ব্রেক ফেড হওয়া শুরু হবে, মানে ব্রেকটা না আর তুমি সেই প্রথমে যেরকম সুন্দর বাইকটা করছিল ওই বাইকটার হবে না, প্যাডটা যেহেতু হিট হয়ে যায়, আর অর্গানিক প্যাড, ঠিক আছে। স্টক ব্রেক প্যাড তো আহামরি কিছু নয়, সামনেরটা অন্তত সামনেরটা দেখবে তোমরা এন্ডেভার কোম্পানি বানায়, খুলে কখনো যদি দেখো, আর সেই সেম এন্ডেভার কোম্পানি বাজাজের ব্রেক প্যাডও বানায়। এবার বাজাজেরটার দাম 170 টাকা, আমারটার দাম বোধ হয় 470 টাকা, ঠিক আছে। আর ইয়ার ইন্ডিকেটারের ক্ষেত্রে শুধু তফাৎ, বাজারের মাঝখানে একটা ইয়ার ইন্ডিকেটার থাকে আর আমার 2-3টে ইয়ার ইন্ডিকেটার থাকে। এবার আমি যদি ধরেও নিই আমার একটু কিছু ওর মধ্যে বেশি কম্পাউন্ড দিয়ে বানাতে বলছে, কারণ এখন অর্গানিক কম্পাউন্ডেও অনেক নানান রকম জিনিসপত্র মেশানো হয়, তো যদি একটু আলাদাও বানায় তাতেও কিছু যায় আসে না। কিন্তু তোমাদের উচিত আমি বলবো মিনিমাম ক্ষেত্রে সেরামিক, আর যারা একেবারেই খুব হার্ডকোর চালাও, সামনের ব্রেক খুব বেশি ইউজ করো, যেটা ম্যাক্সিমাম লোক করে থাকে, তারা করো সিনটার্ট HH গ্রেডের একদম ব্রেক প্যাড ইউজ করো, দেখবে দুর্দান্ত স্টক ব্রেকও ব্রেক যা ধরবে অসাধারণ। কিন্তু হ্যাঁ, ওটা কিন্তু তোমার স্টক ব্রেকের রোটরটাকে খুইয়ে দেবে, এটা কিন্তু খেয়াল দেবো। আচ্ছা, স্টকের সাথে এটা কিন্তু একটা তফাৎ আছে, সেটা হচ্ছে স্টক রোটারটা হচ্ছে 282 মিলিমিটার ডায়ামিটারের, এটা স্টকটা হচ্ছে ফিক্সড রোটার, ঠিক আছে। এটা কিন্তু ফ্লোটিং রোটার, এই যে দেখতে পাচ্ছ এইখানে তোমরা দেখো, দেখো এটা নড়ছে, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে ফ্লোটিং কেন? এইখান দিয়ে তোমার চাকার হাবের সাথে মাউন্ট হবে, এই উপরের রোটারটা কী হবে, যখন হিট উঠবে, মানে যখন রোটারটা হিটেড হয়ে যাবে, আমরা তো ব্রেক মারি যখন কী হয়, গতিশক্তিটা তাপশক্তিতে রূপান্তরিত হয়, তো হিটের ফলে আমরা জানি কি যে কোনো ধাতু প্রসারিত হয়, ওই ট্রেনের ফিস প্লেটের মতন এটাও প্রসারিত হওয়ার জায়গাটা পাবে, ফলে কী হবে জিনিসটা আরও বেশি এফিসিয়েন্টলি উইদাউট এনি কাইন্ড অফ এক্সট্রা ঘষাঘষি সেই পারফেক্ট বাইট দিতে পারবে, ঠিক আছে। এবং প্রসারিত হলে কী হবে, ও তাড়াতাড়ি আরাম করে ঠান্ডাও হতে পারবে। এই সমস্ত রকম ইয়েগুলো মাথায় রেখে এটা তৈরি করা। এটা বাই ডিফল্ট XMAX 300 বলে থাইল্যান্ড ইন্দোনেশিয়া ওদিকে ইয়ামাহার মডেল আছে, সেটার জন্য কম্প্যাটিবল, কিন্তু এটা চাইলে এখানেও লাগানো যায়, কারণ ডায়ামিটারটা সেম। তো আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, অনেকেরই তোমরা দেখেছো ওবিডি যাদের মানে ওবিডি ভার্সনের বাইক, অনবোর্ড ডায়াগনস্টিক্স আছে OBD2, তো তাদের কি হয় দেখবে অনেক সময় ইঞ্জিন ফল্টের লাইট জ্বলে ওঠে, নানান রকম এরর ফেরত দেয়। সেইগুলো ডায়াগনোসিস করার জন্য আমি একটা জিনিস কিনেছি, এটা খুবই সস্তা, এটার 2টো পার্টে আছে জিনিসটা। বেসিক্যালি ফার্স্ট পার্টটা হচ্ছে একটা কেবেল, এটা হচ্ছে CCU কেবেল, যেটা দেখবে তোমাদের কোম্পানি সার্ভিস সেন্টারেও এইটা গিয়ে তোমার এই CCU ইউনিটে গুঁজে দেয়। আর এই দিকে ওরা দেখবে আরও কিছু তার লাগিয়ে, মানে সিরিয়াল কমিউনিকেশন হয়, সেটা তোমার কম্পিউটারে গিয়ে লাগায়, কম্পিউটারের অ্যাপটা ওটার মাধ্যমে ডিটেক্ট করে গাড়ির ডিএ কী আছে, যেহেতু ওদের ইয়ামাহা সার্ভারের সাথে কানেকশানও আছে, তো সেই হিসেবে ওরা ডিটেক্ট করে যে এই গাড়ি, এবং ওখানে দেখবে অনেক কিছু CO অ্যাডজাস্ট করা, ওই করা অনেক কিছু থাকে। তো এখানে এত কিছু আমরা পাবো না, কিন্তু এই যে মডিউলটা, এটা তো CCU কেবেলটা তোমাদের দেখালাম, এই যে মডিউলটা কিন্তু দারুণ জিনিস। এটা হচ্ছে একটা এই BLM 327, ঠিক আছে, এটা হচ্ছে OBD2 ইন্টারফেসের, ঠিক আছে। এটা বিভিন্ন গাড়ি বাইক সব কিছু নিয়ে করা যায়। এটার মুখটা এইটার পোর্টটার সাথে একদম মেলে, OBD পোর্টের সাথে। OBD পোর্ট একটা জিনিস দেখে নাও, 5টাই কানেক্টার আছে, কিন্তু এতগুলো মুখ থাকা সত্ত্বেও 5টা কানেক্টার দিয়েই সব কাজ হয়। কারণ এখানেও দেখো তোমরা, এখানে তো আলটিমেটলি কানেক্টারের হিসেব থাকে, তো এখানেও দেখো, এখানেও কমই আছে, তো ওখান থেকে ওখানে তো আর অত বেরোবে না। ওটা জাস্ট আগেকার দিনের একটা ওই প্যারালাল পোর্ট, সিরিয়াল পোর্ট, যেমন কমিউনিকেশন পোর্টগুলো হতো, ওটার হিসেবে একটা করা, ফর্ম ফ্যাক্টরে তৈরি করা। তো যাই হোক, এইটার বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে ইনবিল্ট ব্লুটুথ আছে, এবং শুধু তাই নয়, এটা তুমি মানে আমার বাইকটাতেই আমি দেখেছি করে, যে এটাতে তুমি লাগালে CCUতে এটাকে দিলে, এবার তুমি বাইক অফ করা অবস্থাতেও দিব্যি এটার মানে কানেক্ট হবে। প্রথম কথা তোমার কানেক্ট হওয়ার জন্য স্পেশাল কিছু সফটওয়্যার আছে, ঠিক আছে। টর্ক আছে, টর্ক প্রো, ঠিক আছে, আমি যেমন টর্ক প্রো ইউজ করি।
ইউজ করলে তুমি দেখতে পাবে যত রকম সিসিইউ এর মেসেজ আছে সব দেখতে পাবে। আচ্ছা, ওবিডির যে ফল্টের লাইট, যে ইঞ্জিন ফল্টের লাইট এগুলো জ্বলে ওঠে, সেই মেসেজ তুমি ডিলিট করে লাইট অফ করতে পারবে, ঠিক আছে? এগুলো সব তুমি ঘরে বসেই করতে পারবে, তোমার আর এর জন্য সার্ভিস সেন্টারে দৌড়তে হবে না। তো ঠিক আছে বন্ধুরা, ব্যাপারটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আগামী এপিসোডে আমি আশা করছি আসবো, এগুলো সব ফিটিং করে তোমাদের দেখাবো, ফিটমেন্টের ভিডিও আশা করছি দেখাতে পারবো। ওটা সামনের সপ্তাহের দিকে আসা উচিত, দেখা যাক কী হয়। চলো, টিল দেন, টাটা, বাই বাই, হ্যাভ আ গুড ডে ফ্রেন্ডস।